ভারতের স্পেশাল ফোর্সের কথা উঠলেই আমাদের মাথায় কোন নামগুলো আসে? প্যারা এসএফ, মার্কোজ। কিন্তু পর্দার আড়ালে এমন একটা ইউনিট আছে যাদের অস্তিত্বটাই প্রায় একটা কিংবদন্তির মতো। হুম। এদেরকে ডাকা হয় দ্য ম্যাভরিক্স বা স্পেশাল গ্রুপ এসজি। তো আজকের আলোচনায় আমরা আমাদের হাতে থাকা বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে এই ছায়া যোদ্ধাদের জগতের গভীরে প্রবেশ করব। আমাদের মিশন হলো এই ইউনিটের জন্ম, তাদের অবিশ্বাস্য প্রশিক্ষণ আর আর সেই সব গোপন অভিযানের গল্প তুলে ধরা যা সাধারণত প্রকাশ্যভাবে আসেই না। ঠিক তাই। আর শুরুতে একটা বিষয় পরিষ্কার করা দরকার, স্পেশাল গ্রুপ কিন্তু শুধু একটা সামরিক ইউনিট নয়, এটা ভারতের জাতীয় নিরাপত্তার একটা কৌশলগত অস্ত্র। কৌশলগত অস্ত্র। হ্যাঁ, এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর রিপোর্টিং চেইন। এরা দেখুন প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে না। করে না, তাহলে কার অধীনে? এরা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং মানে রয়ের সামরিক শাখা হিসেবে সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে রিপোর্ট করে। এর মানে হল তাদের প্রত্যেকটা পদক্ষেপের পিছনে সর্বোচ্চ রাজনৈতিক অনুমোদন থাকে, আর উদ্দেশ্য এমন সব অভিযান চালানো যার দায়ে সরকার খুব সহজেই অস্বীকার করতে পারে। এই রাজনৈতিকভাবে দায় অস্বীকার করার ক্ষমতা, পলিটিক্যাল ডিনায়াবিলিটি, এই ধারণাটাই তো এদের কার্যকলাপের মূল চাবিকাঠি। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এরকম একটা ইউনিটের প্রয়োজন কেন হলো? আমাদের সূত্রগুলো তো বলছে এর শেকড় লুকিয়ে আছে সেই ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের বিপর্যয়ের মধ্যে। একদম। ওই যুদ্ধটা ছিল ভারতের জন্য একটা বিরাট ধাক্কা। মানে পাহাড়ি অঞ্চলে যুদ্ধের জন্য অপ্রস্তুত থাকা আর গোয়েন্দা তথ্যের অভাব, এই দুটো বিষয় ভারতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাদের একটা বিশেষায়িত গোপন বাহিনী দরকার। এমন একটা বাহিনী যা শত্রুপক্ষের এলাকায় গভীরে গিয়ে কাজ করতে পারবে। এই প্রয়োজন থেকেই জন্ম নেয় ডিরেক্টরেট জেনারেল অফ সিকিউরিটি বা ডিজিএস। আর এখানেই গল্পের একটা দারুণ মোড় আছে। এই ডিজিএস গঠনে নাকি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সরাসরি সহায়তা ছিল। এটা তো একটা বিশাল ব্যাপার। ভারতের একটা গোপন ইউনিট তৈরিতে আমেরিকার সাহায্য। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। সিআইএ শুধু অর্থ বা সরঞ্জাম দিয়েই সাহায্য করেনি, তারা এর প্রাথমিক সাংগঠনিক কাঠামো আর কার্যপদ্ধতি তৈরিতেও সাহায্য করেছিল। এর ফলে এসজিডিএনএতে শুরু থেকেই একটা পশ্চিমা প্রভাব ছিল। পরে ১৯৬৮ সালে যখন আরএনওডব্লিউ তৈরি হল, তখন ডিজিএসকে তার অধীনে আনা হয়। ফলে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা আর এই বিশেষায়িত ইউনিটটা একসাথে কাজ করার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম পেয়ে যায়। তাহলে ডিজিএস হলো ভিত্তিপ্রস্তর, কিন্তু স্পেশাল গ্রুপ বা এসজি নামে আমরা যাকে চিনি, হ্যাঁ, আসল ইউনিটটা। সেই ইউনিটটার আনুষ্ঠানিক জন্ম কবে হলো? লক্ষ্য ছিল প্যারা স্পেশাল ফোর্সের একজন অত্যন্ত দক্ষ অফিসারের নেতৃত্বে প্রায় ২৫০ জন সৈন্যর একটা এলিট টিম তৈরি করা। ২৫০ জন? হ্যাঁ, যারা ভারতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ আর সংবেদনশীল মিশনগুলো পরিচালনা করবে। কিন্তু ২৫০ জনের একটা ইউনিটকে পুরোপুরি গোপন রাখা তো প্রায় অসম্ভব, বিশেষ করে যখন তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। এদের পরিচয় গোপন রাখার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? আমি 4 বিকাশ বা 22 SF এর মতো কিছু নামের কথা শুনেছি। গোপনীয়তা রক্ষা করাটাই তো ওদের অস্তিত্বের মূল ভিত্তি। তাই একাধিক ছদ্মনাম ব্যবহার করা হতো। যেমন ধরুন, 4 বিকাশ নামটা ব্যবহার করা হতো স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স বা এসএফএফ এর সাথে একটা ভ্রান্তি তৈরি করার জন্য। কারণ এসএফএফও একটা গোপন ইউনিট, আর অনেকেই এই দুটোকে গুলিয়ে ফেলত। আচ্ছা আচ্ছা, একটা ধোঁয়াশা তৈরি করা। হ্যাঁ, একদম। আর যখন তাদের জম্মু ও কাশ্মীরের মতো সংঘর্ষপূর্ণ এলাকায় মোতায়েন করা হতো, তখন তাদের পরিচয় দেওয়া হতো 22 SF হিসেবে। বিষয়টা এতটাই গোপন রাখা হতো যে অভিযানে কোনো জওয়ান নিহত হলে তাদের মৃত্যু রিপোর্টেও এই 22 SF নামটাই লেখা থাকত। কি বলছেন? হ্যাঁ, যাতে তাদের আসল ইউনিট বা RAW এর সাথে তাদের সংযোগ কোনোভাবেই প্রকাশ না পায়। অবিশ্বাস্য। তার মানে দেশের জন্য জীবন দেওয়ার পরেও তাদের আসল পরিচয়টা গোপনই থেকে যেত। আচ্ছা, গোপনীয়তা তো হলো, কিন্তু সক্ষমতার দিক থেকে এদেরকে বিশ্বমানের করে তোলার পরিকল্পনা কি ছিল? সেরা হতে গেলে তো সেরাদের কাছ থেকেই শিখতে হয়। এদের প্রশিক্ষণের পেছনে কাদের প্রভাব ছিল? চমৎকার প্রশ্ন। প্রাথমিকভাবে ব্রিটিশ এসএস এর আদলে কাউন্টার টেরোরিজম আর হোস্টেজ রেস্কিউর উপর জোর দেওয়া হয়েছিল।
কিন্তু ১৯৮৩ সালে এমন একটা পদক্ষেপ নেওয়া হয় যা এসজিকে চিরদিনের জন্য বদলে দেয়। কি সেটা? ৬ জন এসজি সদস্যকে অত্যন্ত গোপনে ইসরায়েলে পাঠানো হয়। দাঁড়ান। ইসরায়েল, তার মানে মুসাদের কাছে? হ্যাঁ, মোসাদের কিংবদন্তি ইউনিট সাইরেত মাতকালের কমান্ডোদের কাছে তারা কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ নেয়। এই সাইরেত মাতকাল হল সেই ইউনিট যারা ওগান্ডার এন্তেবে বিমানবন্দরে ওই অবিশ্বাস্য অভিযানটা চালিয়েছিল। ও হ্যাঁ, এনতেবে রেড। ঠিক, তাদের কাছ থেকে শেখা কৌশল এসজিকে শুধু শারীরিক নয়, মানসিক এবং কৌশলগত দিক থেকেও কয়েক ধাপ এগিয়ে দেয়। তার মানে এটা একটা হাইব্রিড মডেল। সিআইএর সাংগঠনিক কাঠামো, ব্রিটিশ এসএএস-এর মতবাদ আর ইসরায়েলি সাইরেত মাতকালের প্রায়োগিক কৌশল, এই তিনের মিশ্রণে তৈরি হয়েছে স্পেশাল গ্রুপ। এই মিশ্রণটাই তো এদেরকে অনন্য করে তুলেছে। ঠিক ধরেছেন, এই হাইব্রিড মডেলের কারণে এসজি শুধুমাত্র একটা কমব্যাট ইউনিট নয়, বরং ইন্টেলিজেন্স সংগ্রহ আর গোপন অপারেশনেও সমান পারদর্শী। আর এইরকম একটা বিশেষ বাহিনীকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের একটা বিশেষ পরিকাঠামো দরকার ছিল। তাদের সদর দস্তুর স্থাপন করা হয় উত্তরপ্রদেশের সারাসাওয়া এয়ারফোর্স স্টেশনে। একটা এয়ারফোর্স স্টেশনে কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো কৌশলগত কারণ আছে। অবশ্যই, কারণ রয়ের নিজস্ব একটা বিমান পরিবহন সংস্থা আছে যার নাম এভিয়েশন রিসার্চ সেন্টার বা এআরসি। এআরসি। সারাসাওয়ার এয়ারবেসে এআরসির বিমানগুলো সব সময় প্রস্তুত থাকে। এর ফলে এসটিজি দেশের বা বিদেশের যে কোনো প্রান্তে খুব দ্রুত আর গোপনে মুভ করতে পারে, প্রচলিত সামরিক পরিবহন ব্যবস্থার উপর নির্ভর না করেই। আচ্ছা। ইউনিটের গঠনটাও খুব সুসংহত। 4টে স্কোয়াড্রন, প্রতিটিতে 4টে করে ট্রুপ, সব মিলিয়ে প্রায় 400 সদস্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি ট্রুপের নিজস্ব বিশেষ দক্ষতা রয়েছে। কেউ পর্বতে যুদ্ধের জন্য পারদর্শী, তো কেউ সামুদ্রিক পরিবেশে। বেশ, তাহলে প্রশিক্ষণ হলো, পরিকাঠামো তৈরি হলো। এবার দেখা যাক এই ছায়া যোদ্ধারা বাস্তবে কি করেছে। তাদের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত অভিযানগুলোর একটা ছিল অপারেশন ব্লু স্টার। সেখানে তাদের ভূমিকা ঠিক কি ছিল? ১৯৮৪ সালের অপারেশন ব্লু স্টারে এসজিএর একটা দল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সূত্র অনুযায়ী খালিস্তানি নেতা জর্নেল সিং ভিন্দ্রানওয়ালে এবং তার সামরিক উপদেষ্টা জেনারেল সাবেক সিংকে নিষ্ক্রিয় করার মূল কাজটা এসজি করেছিল। এসজি করেছিল? হ্যাঁ, কিন্তু মজার বিষয় হল প্রকাশ্যে এই অভিযানের কৃতিত্ব দেওয়া হয় অন্য ইউনিটকে। কিন্তু দাঁড়ান, অফিসিয়াল রেকর্ডের বাইরে গিয়ে এটা নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে? কোনো অকাট্য প্রমাণ? কারণ এটা তো একটা বিরাট দাবি। এর সবচেয়ে বড় প্রমাণটা লুকিয়ে আছে ব্যবহৃত অস্ত্রের মধ্যে। অস্ত্রের মধ্যে? কিভাবে? ফরেন্সিক প্রমাণ অনুযায়ী ভিন্দ্রানওয়ালে আর সাবেক সিংয়ের শরীর ঝাঁঝরা হয়েছিল AK-47 রাইফেলের গুলিতে। চমকপ্রদ তথ্য হল ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীতে AK-47 রাইফেল ব্যবহৃতই হতো না। হতো না? না, সেই সময় একমাত্র এসজিএর কাছেই ইউরোপ থেকে গোপনে কেনা অত্যাধুনিক AK-47 ছিল। এই ফরেন্সিক প্রমাণটি এসজিএর উপস্থিতির সবচেয়ে বড় পরোক্ষ প্রমাণ। অসাধারণ। একটা ফরেন্সিক সূত্র পুরো ঘটনার গোপন ইতিহাসটা সামনে নিয়ে আসছে। কিন্তু ব্লু স্টারের আগেও তো একটা পরিকল্পনার কথা শোনা যায়, যা আরও দুঃসাহসিক ছিল, কিন্তু বাস্তবায়িত হয়নি। অপারেশন সানডাউন। হ্যাঁ, অপারেশন সানডাউন ছিল আরও অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আরএনডব্লিউ এর পরিকল্পনা ছিল এসজে কমান্ডোরা ছদ্মবেশে গোল্ডেন টেম্পলে প্রবেশ করে সরাসরি ভিন্দ্রানওয়ালেকে অপহরণ করে নিয়ে আসবে। অপহরণ? হ্যাঁ, সারসওয়ায়া এয়ারবেসে এর জন্য একটা মকআপ তৈরি করে মহড়াও দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এর রাজনৈতিক পরিণতির কথা ভেবে শেষ মুহূর্তে পরিকল্পনাটি বাতিল করেন। তিনি হয়তো ভেবেছিলেন অপহরণের চেষ্টা ব্যর্থ হলে বা তাতে রক্তপাত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখান থেকেই তাহলে রাজনৈতিক বিবেচনার বিষয়টা সামনে আসছে। মানে এসজিএর ক্ষমতা থাকা সত্ত্বেও রাজনৈতিক নেতৃত্ব ঝুঁকি নিতে চায়নি। আচ্ছা, দেশের ভেতরের অপারেশনে যদি এত সংবেদনশীলতা থাকে, তাহলে ভারতের বাইরে তাদের কার্যকলাপ কেমন ছিল? ভারতের বাইরেও তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযান রয়েছে। যেমন শ্রীলঙ্কায় এলটিটিইকে প্রশিক্ষণ দেওয়া আর সরঞ্জাম সরবরাহ করার কাজে এসজি জড়িত ছিল,
যা ছিল সেই সময় ভারতের আঞ্চলিক প্রভাব বিস্তারের একটা কৌশল। আচ্ছা। এছাড়া আমাদের সূত্র অনুযায়ী ১৯৮০ দশকের শেষের দিকে বাংলাদেশ থেকে একজন রাজনৈতিক বন্দীকে উদ্ধার করার মতো একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানও তারা সফলভাবে সম্পন্ন করেছিল। এটা তাদের আন্তর্জাতিক কার্যক্ষমতার প্রমাণ দেয়। কিন্তু এমনও তো অনেক উদাহরণ আছে যেখানে তারা প্রস্তুত থাকা সত্ত্বেও সবুজ সংকেত পায়নি। মানে কার্গিল যুদ্ধ বা কান্দাহার বিমান ছিনতাইয়ে সময়কার কথা যেমন শোনা যায়। ঠিক, এটা একটা পুনরাবৃত্তিমূলক প্যাটার্ন। যেমন কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের কাহুটা পারমাণবিক স্থাপনার কাছে একটা জঙ্গি প্রশিক্ষণ শিবিরে হামলা করার জন্য এসজি প্রস্তুত ছিল, কিন্তু পারমাণবিক স্থাপনার এত কাছে হামলা চালালে তার রাজনৈতিক প্রতিক্রিয়া কি হতে পারে সেই ঝুঁকি সরকার নিতে চায়নি। ঝুঁকিটা অনেক বেশি ছিল। একদম। একইভাবে 1999 সালে IC-814 বিমান ছিনতাইয়ের সময় কান্দাহারে এনএসজিকে স্ট্যান্ড বাইতে রাখা হয়েছিল। তাদের কাজটা কিন্তু বিমান উদ্ধার করা ছিল না। তাহলে কি ছিল? তাদের কাজ ছিল এনএসজি কমান্ডোদের জন্য পথ পরিষ্কার করা, মানে বিমানের আশেপাশে থাকা তালেবান যোদ্ধাদের নিঃশব্দে সরিয়ে দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক দর কষাকষির পথই বেছে নেওয়া হয় এবং সেই অভিযান বাতিল করা হয়। তার মানে এটা স্পষ্ট যে এনএসজির জন্য সবচেয়ে বড় বাধা কোনো শত্রু নয়, বরং ভূরাজনৈতিক বাস্তবতা। তাদের সাফল্যের মাপকাঠি শুধু মিশন সফল করা নয়, বরং মিশনটা এমনভাবে করা যাতে ভারতের নাম কোথাও না আসে। একদম। তাদের জন্য অভিযানের সাফল্যের চেয়েও বড় হল ওই পলিটিক্যাল ডিনায়েবিলিটি বজায় রাখা। যে মিশনগুলোতে ভারতের সরাসরি জড়িত থাকার প্রমাণ থেকে যাওয়ার সামান্যতম ঝুঁকি ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। এটি তাদের মূল চালিকা শক্তি। এই ধরনের হাইস্টেক অপারেশনের জন্য তো সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োজন। সাধারণ সামরিক বাহিনীর মতো দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে তো চলবে না। তারা কিভাবে নিজেদের প্রযুক্তিগতভাবে এগিয়ে রাখে? ফিরে গিয়ে আরও সরাসরি বিদেশ থেকে তাদের জন্য সর্বাধুনিক অস্ত্র ও প্রযুক্তি সংগ্রহ করতে পারে, যেমনটা আমরা ৮৮৪ সালে AK-47 এর ক্ষেত্রে দেখেছিলাম। ঠিক। তাদের কাছে সবসময় লেটেস্ট নাইট ভিশন সিস্টেম, থার্মাল ইমেজিং আর বিভিন্ন পরিবেশে যুদ্ধের জন্য বিশেষ সরঞ্জাম থাকে, যা তাদের অন্য ইউনিটগুলোর থেকে কয়েক ধাপে গিয়ে রাখে। প্রযুক্তি তো গেল, কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করার জন্য তো সেরা মানব সম্পদ প্রয়োজন। কারা এই বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পান? একে নাকি স্পেশাল ফোর্সের স্পেশাল ফোর্স বলা হয়। এই কথাটা বলার কারণ হল এসএসজিতে যোগ দেওয়ার জন্য ভারতের ৩ সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী থেকে স্বেচ্ছাসেবকদের নেওয়া হয়। কিন্তু এর মধ্যে প্রায় ২০ থেকে ৩০% আসেন প্যারা এসএফ, মার্কোজ বা গরুর কমান্ডোদের মতো প্রতিষ্ঠিত স্পেশাল ফোর্স থেকে। ওহ, অর্থাৎ যারা ইতিমধ্যেই নিজেদের সেরা প্রমাণ করেছেন তাদের মধ্য থেকে সেরাদের বেছে নেওয়া হয়। একদম। এখানে ডেপুটেশন মডেলের একটা ভূমিকার কথা শোনা যায়। এটা ঠিক কি, আর কেন এটা এত গুরুত্বপূর্ণ? ডেপুটেশন মডেল এসজি এর গোপনীয়তা আর কার্যকারিতা দুটোই বজায় রাখতে সাহায্য করে। এর মানে হল সদস্যরা একটা নির্দিষ্ট সময়ের জন্য, ধরুন ৩-৫ বছর, এসজিতে কাজ করে আবার নিজেদের মূল বাহিনীতে ফিরে যান। আচ্ছা, ফিরে যান। হ্যাঁ, যেমন প্যারা এসএফ বা মার্কোজে। এতে দুটো বিশাল লাভ হয়। প্রথমত, তাদের সার্ভিস রেকর্ড দেখে বোঝার উপায় থাকে না যে তারা জীবনের একটা বড় অংশ কোথায় কাটিয়ে এসেছেন। তাদের পরিচয় গোপন থাকে। আর দ্বিতীয়ত, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এসজিতে শেখা উন্নত কৌশল, যুদ্ধের নতুন পদ্ধতি আর জ্ঞান তারা নিজেদের মূল বাহিনীতে ফিরিয়ে নিয়ে যান। ফলে এসজি একটা নলেজ ইনকিউবেটর বা জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবেও কাজ করে, যা ধীরে ধীরে ভারতের পুরো স্পেশাল ফোর্সেস কমিউনিটিকে উন্নত করে তোলে। এই আলোচনাটা আমাদের একেবারে বর্তমান সময় নিয়ে আসছে। সম্প্রতি কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যার ষড়যন্ত্রে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার যে অভিযোগ উঠেছে, তা তো বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে। এসজির যে প্রোফাইল আমরা আলোচনা করলাম, গোপনীয়তা, বিশেষ প্রশিক্ষণ, দায় অস্বীকারের ক্ষমতা, তাতে কি মনে হয় এই ধরনের অপারেশনের পেছনে তারা থাকতে পারে? দেখুন, আমাদের হাতে থাকা তথ্যসূত্র অনুযায়ী এসজি এর প্রশিক্ষণের মধ্যে হাই প্রোফাইল গুপ্তহত্যা আর প্রিসিশন স্ট্রাইক মিশন অন্তর্ভুক্ত। তাদের গঠনই করা হয়েছে এমন সব কাজ করার জন্য যা সরকার কখনো স্বীকার করবে না।
সুতরাং যদি এই ধরনের কোনো গোপন অভিযান ভারত বিদেশের মাটিতে চালিয়ে থাকে তাহলে তার জন্য এসজি সবচেয়ে যৌক্তিক এবং সম্ভাব্য পছন্দ। যদি এই অভিযোগ সত্যি হয় তবে এটা ভারতের বৈদেশিক নীতির একটা বিরাট পরিবর্তন নির্দেশ করে। এর মানে হল ভারত এখন আত্মরক্ষার বদলে বিদেশের মাটিতেও সরাসরি আক্রমণাত্মক পদক্ষেপ নিতে প্রস্তুত। কিন্তু পশ্চিমা দেশগুলোর মাটিতে এমন অভিযান চালানোর ঝুঁকি তো অনেক। এটা তো তাদের সেই মূল শক্তি মানে গোপনীয়তা তাকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। আজকের এই ডিজিটাল নজরদারি যুগে কি আদৌ গোপন থাকা সম্ভব? এটাই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর ফলে এসজি এর মূল শক্তি মানে এর অদৃশ্য থাকার ক্ষমতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। আজকের দিনে স্যাটেলাইট, ডিজিটাল ফুটপ্রিন্ট, আন্তর্জাতিক গোয়েন্দা সহযোগিতা এই যুগে কোনো কিছুই পুরোপুরি গোপন রাখা কঠিন। ঠিক। এর সাথে যোগ করুন R&W এর অভ্যন্তরীণ সমস্যা, যেমন আমলাতন্ত্র, প্রতিদ্বন্দ্বিতা বা তথ্যের ফাঁস। এই বিষয়গুলো এসজি এর মতো একটা সংবেদনশীল ইউনিটের জন্য বিরাট ঝুঁকি তৈরি করতে পারে। একটা ভুল সিদ্ধান্ত বা একটা ফাঁস হওয়া তথ্য পুরো ইউনিটকে বিপদে ফেলে দিতে পারে। তাহলে এসজি এর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? তাদের ভূমিকা কি আরও বাড়বে নাকি এই নতুন ঝুঁকির কারণে তাদের গুটিয়ে নেওয়া হবে? এসজি এর কৌশলগত দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই, তারা বিশ্বমানের। কিন্তু তাদের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে রাজনৈতিক নেতৃত্বের বিচক্ষণতার উপর। তাদের নিশ্চিত করতে হবে যে এই ছায়া যোদ্ধারা যেন নিজেদের পরিচয় গোপন রেখেই দেশের স্বার্থে কাজ করে যেতে পারে। আমার মতে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুদ্ধক্ষেত্রে নয়, বরং ভূরাজনৈতিক আর সাংগঠনিক ক্ষেত্রে। কিভাবে আধুনিক নজরদারি যুগেও নিজেদের প্রাসঙ্গিক এবং গোপন রাখা যায়, সেটাই হবে তাদের মূল পরীক্ষা। আজকের এই গভীর আলোচনা থেকে এটা পরিষ্কার যে স্পেশাল গ্রুপ ভারতের নিরাপত্তা ব্যবস্থার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রায় অদৃশ্য একটি স্তম্ভ। তাদের 4 দশকের যাত্রা গল্প থেকে বোঝা যায় জাতীয় স্বার্থে একটা রাষ্ট্র পর্দার আড়ালে কতটা গভীরে গিয়ে কাজ করতে পারে, যার খবর আমরা হয়তো কোনোদিনই পাব না। তাদের অস্তিত্বই এই বার্তা দেয় যে কিছু যুদ্ধ খবরের কাগজে শিরোনাম হয় না, সেই যুদ্ধগুলো পর্দার আড়ালেই লড়া হয়, যেখানে জয় পরাজয়ের কোনো আনুষ্ঠানিক ঘোষণা থাকে না। আর আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই স্যাটেলাইট নজরদারি এবং আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য বিনিময়ের যুগে একটি ছায়া যোদ্ধা ইউনিট কি সত্যি নিজেকে পুরোপুরি আড়ালে রাখতে পারে, নাকি তাদের এই আক্রমণাত্মক কার্যকলাপই সেই দেশের জন্য এক নতুন ধরনের ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরি করছে যে দেশকে রক্ষা করার জন্য তাদের তৈরি করা হয়েছিল?